গত সপ্তাহে এক ডিনার পার্টিতে গিয়েছিলাম। চারদিকে দামি মদের গ্লাস আর তার চেয়েও দামি সব গুরুগম্ভীর কথাবার্তা। সেখানেই এক হাই লেভেল পলিসি অ্যাডভাইজারের মুখোমুখি হলাম। তার চোখে মুখে তথ্যের এক অদ্ভুত নেশা। তিনি কেবল কথাই বলছিলেন না, বরং প্রতিটা বাক্যের রেফারেন্স দিচ্ছিলেন। তার কাছে দুনিয়ার সব সমস্যার সমাধান যেন একটা কালার কোডেড বাইন্ডারে বন্দী। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আপনার এই পাহাড়সম ডেটা কি আসলেই সাধারণ মানুষের মতামতে বিন্দুমাত্র প্রভাব ফেলবে, তিনি আমার দিকে এমন এক করুণার দৃষ্টিতে তাকালেন যেন আমি কোনো পবিত্র মন্দিরে দাঁড়িয়ে নাস্তিকতা প্রচার করছি। তিনি ফিসফিস করে বললেন, তথ্যই শেষ কথা, এর বাইরে আর কিছু নেই। সেই মুহূর্তে ঘরের সব অক্সিজেন যেন তার সেই স্প্রেডশিটের ভারে মিলিয়ে গেল। কিন্তু ঠিক তখনই নাটকীয় মোড় এলো। পাশের সোফায় বসে থাকা এক ব্যক্তি এক তুড়িতে সেই সব স্প্রেডশিট আর ডেটাকে নস্যাৎ করে দিলেন। তিনি কোনো পাল্টা যুক্তি বা তথ্য দিলেন না, বরং শক্তি আর বিশ্বাসঘাতকতার এক অদ্ভুত আখ্যান বা মিথ তৈরি করতে শুরু করলেন। সেই গল্পের সাথে বাস্তবের কোনো মিল ছিল না, কিন্তু তার চোখে মুখে ছিল এক শিকারীর উল্লাস। তিনি জানতেন তিনি মিথ্যা বলছেন, কিন্তু তার তাতে কিছু যায় আসছিল না। তিনি সত্য খুঁজছিলেন না, তিনি খুঁজছিলেন আধিপত্য। দৃশ্যটা দেখে আমার মনে হলো আমি এক গ্ল্যাডিয়েটর যুদ্ধ দেখছি, যেখানে একজন ল্যাবকোট পরে পদার্থবিজ্ঞানের জটিল সূত্র বোঝাচ্ছেন, আর অন্যজন স্রেফ একটা গদা হাতে নিয়ে তার মাথা লক্ষ্য করে তেড়ে আসছেন। এক মুহূর্তের ব্যবধানে দৃশ্যপথ নৈতিক ক্লান্তি থেকে এক আগ্রাসী উন্মাদনায় রূপ নিল। হাতে ধরা পানীয়র গ্লাসটা শক্ত করে চেপে ধরে আমি ভাবছিলাম, আমরা কি তবে এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে শাসন ব্যবস্থা মানে কেবল একটা অন্ত্যেষ্টিক্রিয়া আর এক অগ্নিকাণ্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া? এটা কেবল রাজনীতি নয়, এটা যেন এক মেটাফিজিক্যাল থিয়েটার বা তাত্ত্বিক রঙ্গমঞ্চ, যেখানে আমরা দর্শক হিসেবে বসে আছি এমন এক নাটকের জন্য যার টিকিট আমরা কোনোদিন কিনিনি। আমাদের এই খণ্ডিত গণতন্ত্রের শূন্যতায় আমরা আসলে আর আশার জন্য ভোট দিচ্ছি না। আমরা কেবল বেছে নিচ্ছি যে সভ্যতার এই পতনের দিনে আমরা কোন ধরনের নিহিলিজম বা শূন্যবাদ গায়ে জড়িয়ে শেষ যাত্রায় সামিল হব। আপনার পছন্দ কোনটা? সাদা পোশাকে মোড়ানো তথ্যের শোকসভা নাকি মিথ্যার লেলিহান শিখা? চলুন আজ গভীরে গিয়ে দেখি এই অশোকটা আসলে ঠিক কতটা গভীরে। এই যে ডিনার পার্টির দৃশ্যটার কথা দিয়ে শুরু করলেন না, এটা মানে বর্তমান পলিটিক্যাল রিয়ালিটির একদম পারফেক্ট একটা রিফ্লেকশন। এই পুরো ব্যাপারটাকে আমরা দুটো বিপরীতমুখী মনস্তাত্ত্বিক শূন্যতা বা প্যাথোলজি বলতে পারি। হ্যাঁ, একদিকে ওই প্রাণহীন সত্য আর অন্যদিকে মিথ্যার আগ্রাসন। ঠিক তাই। একদিকে রয়েছেন ওই পলিসি অ্যাডভাইজার যিনি ডেটা আর তথ্যের মোহে আচ্ছন্ন, আর অন্যদিকে ওই দ্বিতীয় ব্যক্তি যে কেবল ক্ষমতা আর আধিপত্য বিস্তারে মত্ত। আজকে আমরা মূলত ফ্রেডরিক নিটশে আর কার্ল শ্মিটের মতো ফিলসফারদের আইডিয়া ব্যবহার করে এই দুটো দিকই ভাঙার চেষ্টা করব। দারুণ। তবে এই গভীর বিশ্লেষণে যাওয়ার আগে একটা কথা একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। আমরা আজকে যে আলোচনাটা করছি এটা বামপন্থী বা ডানপন্থী উভয় রাজনৈতিক দর্শনেরই ভেতরে দুর্বলতাগুলো নিয়ে। মানে আমাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট পক্ষকে সাপোর্ট করা বা কাউকে অ্যাটাক করা নয়। একদমই না। আমাদের দৈনন্দিন নিউজ ফিডের আড়ালে সমাজ ব্যবস্থার যে আসল অপারেটিং সিস্টেমটা কাজ করছে, আমরা শুধু সেই মেকানিজমটা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করছি। রাইট। তো সেই অপারেটিং সিস্টেমটা বুঝতে হলে আমাদের প্রথম প্যাথোলজিটা নিয়ে কথা বলতে হবে, যেটা মূলত বামপন্থী রাজনীতির সাইকোলজির সাথে খুব মিলে যায়। হ্যাঁ, এটা সহজে বোঝার জন্য আমরা একটা কাল্পনিক চরিত্র তৈরি করতে পারি। ধরুন, তার নাম ক্লারা। সে একজন পলিসি রিসার্চার। ওকে, ক্লারা। ক্লারার জীবন কাটে ডেটা, স্প্রেডশিট আর বিশাল সব গবেষণাপত্রের মধ্যে। সে হয়তো আরবান হাউজিং ক্রাইসিস বা ধরুন কৃষি ভর্তুকির প্রভাব নিয়ে এমন সব ৮০ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করে যা একদম নিখুঁত তথ্যে ভরপুর। মানে ক্লারা হলো নিটশের ভাষায় সেই উইল টু ট্রুথ বা সত্যের প্রতি আকাঙ্ক্ষার একেবারে চূড়ান্ত রূপ, তাই না? ঠিক। সে মনে প্রাণে বিশ্বাস করে যে সমাজের সামনে যদি সঠিক ডেটা আর নিখুঁত ইনফরমেশন তুলে ধরা যায়, তাহলে ম্যাজিকের মতো সব রাজনৈতিক আর সামাজিক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু রিয়ালিটি হলো এটা মোটেও কাজ করে না। ওই ৮০ পৃষ্ঠার রিপোর্ট তো সাধারণ মানুষ পড়ে না। এমনকি যে পলিটিশিয়ান ওই পলিসি পাশ করবেন, তিনিও হয়তো খুব বেশি হলে ২-৩ লাইনের একটা সামারি দেখেন। একদম তাই। আর এখানেই শুরু হয় ক্লারার আসল ক্রাইসিস।
এত এত ডেটার পাহাড় তৈরি হলেও সেটা কোনো কার্যকর পরিবর্তন আনতে পারে না। আর তখনই ক্লারার মধ্যে তৈরি হয় এক ধরনের ক্রনিক মোরাল ফ্যাটিগ বা দীর্ঘস্থায়ী নৈতিক ক্লান্তি। ক্রনিক মোরাল ফ্যাটিগ শব্দটা বেশ ভারী। আসলে এর মানে হলো ক্লারা যখন দেখে তার এত সুন্দর ডেটা ভিজুয়ালাইজেশন মানুষের মনে বিন্দুমাত্র রেখাপাত করছে না, তখন সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। সে দেখে সাধারণ মানুষ কোনো একটা ইন্টারনেট মিম, গুজব বা স্রেফ ইমোশনের বশবর্তী হয়ে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে বা ভোট দিচ্ছে। আর ক্লারা ওই ইমোশনের ভাষাটা একেবারেই বুঝতে পারে না। একদমই না। ফলে ধীরে ধীরে সে সমাজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়। ফিলসফির ভাষায় এই যে স্থবির একটা অবস্থা, এটাকেই বলা হচ্ছে প্যাসিভ নিহিলিজম বা নিষ্ক্রিয় শূন্যবাদ। এই প্যাসিভ নিহিলিজমের ব্যাপারটা কিন্তু আমাদের চারপাশে খুব দেখা যায়। মানে বিজ্ঞান বা সত্যকে মানুষ এখন একটা ঢাল হিসেবে ব্যবহার করে, কিন্তু ঢালটা একসময় এত ভারী হয়ে যায় যে ক্লারার মতো মানুষেরা সমাজ পরিবর্তনের জন্য কোনো অ্যাক্টিভ পদক্ষেপ নেওয়ার বদলে শুধু স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আর বিজ্ঞান বা ডেটার প্রতি এই অন্ধ ভক্তি এখন অনেকটা লাইফস্টাইল ব্র্যান্ডের মতো হয়ে গেছে। দেখবেন ক্যানভাসের টোট ব্যাগে বা বাড়ির সামনের লনে মানুষ লিখে রাখে উই বিলিভ ইন সায়েন্স বা আমরা বিজ্ঞানে বিশ্বাসী। হ্যাঁ, ঠিক। যেন ওই একটা লাইন লিখে ফেলাই তাদের সব দায়িত্ব শেষ করে দিচ্ছে। এক ধরনের আত্মতৃপ্তি। এক্স্যাক্টলি। কিন্তু এই বিজ্ঞান বা তথ্যের প্রতি অন্ধ ভক্তির দার্শনিক ব্যাকগ্রাউন্ডটা অনেক গভীর। এর শিকড়টা মূলত নিটশের সেই বিখ্যাত ডেথ অফ গড বা ঈশ্বরের মৃত্যু তত্ত্বের মধ্যে প্রথিত। একটু যদি ভেঙে বলেন। মানে একটা সময়ে পশ্চিমা সমাজ পুরোপুরি ধর্মের ওপর বেস করে সত্যের মাপকাঠি নির্ধারণ করত। মানুষের জীবনের অর্থ কী, ভালো মন্দের বিচার সবকিছুই একটা ঐশ্বরিক কাঠামোর ভেতর দিয়ে চলত। মানুষ অন্তত জানত যে তারা কেন কষ্ট সহ্য করছে। রাইট, তাদের একটা পারপাস বা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কিন্তু এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির পর পুরো সিনারিওটা বদলে গেল। বিজ্ঞান যেন হঠাৎ করে মাইক্রোস্কোপ হাতে নিয়ে বাইবেলের জায়গাটা দখল করে নিল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ধরুন আধুনিক যুগের আগে আকাশে যখন প্রচণ্ড বজ্রপাত হতো, মানুষ ভাবত এটা হয়তো ঈশ্বরের কোনো মেসেজ বা তাদের পাপের শাস্তি। এর মধ্যে একটা ভয় কাজ করলেও অন্তত মহাজাগতিক কাঠামোর সাথে মানুষের একটা সরাসরি কানেকশন ছিল। একদম। কিন্তু বিজ্ঞান এসে প্রমাণ করল যে না, বজ্রপাত কোনো ঐশ্বরিক বার্তা নয়। এটা স্রেফ বায়ুমণ্ডলের চাপের তারতম্য আর স্ট্যাটিক ইলেকট্রিসিটির ডিসচার্জ। ব্যাস, সব ম্যাজিক শেষ। হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করল মহাবিশ্বের নিজস্ব কোনো উদ্দেশ্য বা পারপাস নেই। মাইক্রোস্কোপ বা মধ্যাকর্ষণ শক্তির নিজস্ব কোনো মোরালিটি নেই। মানে ধরুন কেউ একজন খুব সৎ মানুষ নাকি প্রতারক, সে ছাদ থেকে পড়লে গ্র্যাভিটি তার কোনো পরোয়া করবে না, সে নিজে পড়বেই। তার মানে এই নিখাদ বৈজ্ঞানিক সত্য আমাদের এটা তো বোঝালো যে পৃথিবী কিভাবে চলে, কিন্তু এটা বলতে পারল না যে কেন আমাদের বেঁচে থাকতে হবে বা আমাদের ড্রাইভটা কি হবে। ঠিক বলেছেন। আর এই প্রেরণাহীন অবস্থাতেই জন্ম নেয় সেই যূথবদ্ধ নৈতিকতা বা হার্ড মোরালিটি। যখন কোনো ঐশ্বরিক প্রেরণা থাকে না, তখন সমাজের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় কেবল ক্ষতি কমানো বা হার্ম রিডাকশন। সবাই যেন একটা সেফ স্পেসে থাকে, কেউ যেন কোনো আঘাত না পায়। হ্যাঁ, জীবনের বৃহত্তর কোনো অর্থ খোঁজার বদলে কেবল আরাম আর নিরাপত্তা নিশ্চিত করাই হয়ে দাঁড়ায় মূল রাজনীতি। আর এই অতি নিরাপত্তার চাদর থেকেই জন্ম হয় নিটশের সেই দ্য লাস্ট ম্যান বা সর্বশেষ মানুষের। দ্য লাস্ট ম্যান মানে যারা আর নতুন কিছু এক্সপ্লোর করতে চায় না। হ্যাঁ, এই মানুষেরা কোনো নতুন মহাদেশ আবিষ্কার করতে চায় না, পিরামিড বানাতে চায় না। তাদের শুধু চায় একটা নরম সোফা, আনলিমিটেড স্ট্রিমিং সার্ভিস আর একটা ঝামেলাবিহীন জীবন। পুরো সমাজটা যেন একটা শীতাতপ নিয়ন্ত্রিত প্রাণহীন চেম্বার। কোনো রিস্ক নেই, স্পন্দন নেই। এটা তো গেল একটা দিক। একদিকে ক্লারার ডেটা নির্ভর স্থবিরতা আর ওই সর্বশেষ মানুষের সেফ জোন। কিন্তু এর ঠিক বিপরীতে কিন্তু আর একটা ভয়ঙ্কর প্যাথোলজি কাজ করছে, যেটা ওই ডিনার পার্টির দ্বিতীয় লোকটার মধ্যে দেখলাম। হ্যাঁ, ডানপন্থী রাজনীতি সাইকোলজির সাথে এটা খুব রিলেটেড। এটাকে বোঝার জন্য আমরা ওই দ্বিতীয় লোকটাকে মিলার বলে ডাকতে পারি। সে হয়তো একজন লোকাল ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট। মিলার তো নিশ্চয়ই ক্লারার ওই ৮০ পৃষ্ঠা রিপোর্ট বা ম্যাক্রো ইকোনমিক ডেটাকে পাত্তাই দেবে না। একদমই না। বেকারত্বের ডেটা বা জিডিপির গ্রাফ তার কাছে জাস্ট রাবিশ। এর বদলে সে কি করে জানেন? সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ আর হতাশাগুলোকে সুকৌশলে কাজে লাগায়।
একটা কাল্পনিক ন্যারেটিভ বা মিথ তৈরি করে। ঠিক, সে বোঝায় যে কিছু অদৃশ্য শত্রু সাধারণ মানুষের সব কিছু কেড়ে নিচ্ছে। তার লক্ষ্য কিন্তু সেই বেকার শ্রমিকদের কোনো রিয়েল সলিউশন দেওয়া নয়। তার একমাত্র লক্ষ্য হল ডমিনেট করা, আধিপত্য বিস্তার করা। আর এটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ নিহিলিজম বা সক্রিয় শূন্যবাদ, তাই তো? হ্যাঁ, নিটশের উইল টু পাওয়ার বা ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষার একটা খুব বিকৃত রূপ হলো এটা। নিটশে কিন্তু উইল টু পাওয়ার বলতে নিজেকে ছাড়িয়ে যাওয়া বা মহৎ কিছু সৃষ্টির স্পৃহার কথা বুঝিয়েছিলেন। কিন্তু পলিটিক্সে এসে এটা শুধুই একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। আর এর পেছনের মূল জ্বালানিটা হলো রিসেন্টমেন্ট বা আক্রোশ। এই রিসেন্টমেন্টের ব্যাপারটা আমাদের ডেইলি লাইফের সাথে খুব মেলে। ধরুন অফিসে কেউ একজন প্রমোশন পেল না, এখন স্বাভাবিকভাবে তার উচিত নিজের স্কিল বাড়ানো, কিন্তু তা না করে সে ওই সহকর্মীর ক্ষতি করার চেষ্টা করে যে প্রমোশনটা পেয়েছে। একদম পারফেক্ট উদাহরণ। নিজের উন্নতি নয়, বরং যে জিতেছে তাকে নিচে টেনে নামানোর মধ্যেই একটা স্যাডিজম বা বিকৃত আনন্দ কাজ করে। পলিটিক্সেও ঠিক তাই হচ্ছে। একটা গোষ্ঠী যখন নিজেদের পিছিয়ে পড়া মনে করে, তারা সিস্টেম ঠিক করার বদলে পুরো সিস্টেমটাকেই ভেঙে গুড়িয়ে দিতে চায়। আর মিলারের মতো লোকেরা এসে সেই আগুনে ঘি ঢালে। তারা বোঝায় যে তোমরা দায়ী নাও, বরং সমাজের ওই এলিট শ্রেণী বা বাইরের কেউ তোমাদের সব চুরি করে নিয়েছে। ফলে ওই মানুষগুলোর মধ্যে একটা বিধ্বংসী শক্তির জন্ম হয়। তারা শুধু ধ্বংস করতে চায়। হ্যাঁ, আর পুরো ব্যবস্থা ভেঙে দেওয়ার এই যে একটা বৈধতা তৈরি হয়, এর দারুণ একটা ব্যাখ্যা দিয়েছেন কার্ল শ্মিট। তার সভরেন এক্সেপশন বা সার্বভৌম ব্যতিক্রম তত্ত্বটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। সভরেন এক্সেপশন মানে জরুরি অবস্থার ক্ষমতা। হ্যাঁ, শ্মিটের মতে ইমার্জেন্সির সময় যিনি আইন স্থগিত করে রাষ্ট্রকে রক্ষার ক্ষমতা রাখেন, তিনি হলেন প্রকৃত সার্বভৌম। অর্থাৎ স্বাভাবিক আইনের চেয়েও পাওয়ারফুল হল সেই ব্যক্তি যিনি আইন ব্রেক করার রাইট রাখেন। ব্যাপারটা অনেকটা ক্রিকেটের নিয়মের মতো। মানে ধরুন আম্পায়ার হঠাৎ করে বললেন, শোনো ভাই, পরের ওভারের জন্য কোনো নিয়ম খাটবে না, কারণ পিচের অবস্থা খুব খারাপ আর আমি একমাত্র এই ম্যাচটা বাঁচাতে পারি। হাহ, একদম তাই। রাজনীতিতেও লিডাররা এমন একটা কাল্পনিক ক্রাইসিস তৈরি করেন যেখানে মনে হয় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর তারা নিজেদের একমাত্র ত্রাতা হিসেবে হাজির করেন। বলেন, যেহেতু আমরা চরম সংকটে আছি, তাই আমাকে সব নিয়ম ভাঙার পাওয়ার দিতে হবে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন, সাধারণ মানুষ অনেক সময় এই নিয়ম ভাঙাটাকে সাপোর্টও করে। ওই আম্পায়ারের কথায় দর্শকরা হয়তো বোঝে যে খেলাটার ফেয়ার হচ্ছে না, কিন্তু ম্যাচটা বাতিল হয়ে যাওয়ার ভয়ে তারা আম্পায়ারের ওই স্বৈরতান্ত্রিক ডিসিশনটাই মেনে নেয়। এক্স্যাক্টলি। মানুষ একটা বৃহত্তর কাল্পনিক বিপর্যয়ের ভয়ে লিডারের এই ডিক্টেটরশিপকে নর্মাল ভাবতে শুরু করে। আর মানুষ যে কিভাবে এই ভেলকিবাজিতে বিশ্বাস করে, তার উত্তর আমরা পাই জাক দেরিদার ফ্যাবল অফ সভারেনিটি বা সার্বভৌমত্বের রূপকথা তত্ত্বে। দেরিদা কি বলছেন এখানে? যেমন খুব কনফিডেন্সের সাথে মিথ্যে বলতে বলতে এমন একটা আবহ তৈরি করে যে একটা সময় তার মিথ্যেটাকেই সত্যি মনে হতে থাকে। হ্যাঁ, রাজনীতিতেও বারবার প্রচণ্ড আগ্রাসী কনফিডেন্সের সাথে মিথ্যে বলা হলে একসময় মানুষ নিজের চোখ আর কমন সেন্সকেও অবিশ্বাস করতে শুরু করে। তারা রিয়ালিটির চেয়ে ওই অ্যাগ্রেসিভ আত্মবিশ্বাসকেই বেশি ভরসা করে। আর এর রেজাল্ট হিসেবে আমরা দেখি রাজনীতিতে চরম উগ্রতা, ওই যাকে বলে অ্যাপোক্যালিপটিক হাইপারবোল। মানে ছোট্ট একটা ঘটনাকেও এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন আজকেই পৃথিবীর শেষ দিন। ঠিক। এখন এই দুটো প্যাথোলজি, মানে বাম দিকের ওই প্যাসিভ নিহিলিজম আর ডান দিকের অ্যাক্টিভ নিহিলিজম, এই দুটো যখন একটা সমাজে একসাথে কাজ করে, তখন কি হয় এটা বোঝার জন্য আমরা ইলিয়াসের ক্লাসরুমের কথা ভাবতে পারি। ইলিয়াস মানে একজন হাই স্কুল টিচার। হ্যাঁ, ধরুন ইলিয়াস তার ক্লাসে একটা সোশ্যাল ইস্যু নিয়ে ডিবেটের আয়োজন করেছে। এই ক্লাসরুমটা হলো আমাদের বর্তমান সমাজের একটা মেটাফিজিক্যাল ইমার্জেন্সি রুম। মেটাফিজিক্যাল ইয়ার, ইন্টারেস্টিং। হ্যাঁ, তো ক্লাসের অর্ধেক স্টুডেন্ট হলো ক্লারার মতো। তারা ডেটা আর হতাশার ভারে ডুবে আছে। তারা জানে চারদিকে কত সমস্যা, কিন্তু তারা এতটাই নিষ্ক্রিয় যে তারা শুধু বসে বসে ফোন স্ক্রোল করছে। আর বাকি অর্ধেক? বাকি অর্ধেক হলো মিলারের মতো। তারা কাল্পনিক স্লোগানে মত্ত হয়ে ধ্বংসাত্মক উন্মাদনায় মেতে উঠেছে। তারা যুক্তির ধার ধারছে না, কেবল অপোনেন্টকে গুড়িয়ে দিতে চাইছে। মানে ইমার্জেন্সি রুমের এক রোগী রক্তশূন্যতায় ধুঁকছে আর অন্য রোগী প্রচণ্ড জ্বরে প্রলাপ বকছে। পুরো সিস্টেমটা একটা ডেডলকে আটকে আছে। একদম। আর এই ডেডলকের পেছনের তাত্ত্বিক কারণটা মোশে হ্যালবার্ডাল এবং স্টিভেন হোমস খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন।
তারা এটাকে বলছেন ডাবল রিভার্সাল অফ এন্ডস অ্যান্ড মিনস, বা লক্ষ্য এবং উপায়ের দ্বিমুখী পালাবদল। এটাকে জুতোর কোম্পানির একটা উদাহরণ দিয়ে খুব সহজে ক্লিয়ার করা যায়। হ্যাঁ, বলুন না। ধরুন একটা কোম্পানি শুরু হলো খুব ভালো মানের জুতো বানানোর লক্ষ্য বা এন্ড নিয়ে, আর সেই কোম্পানি চালানোর জন্য তাদের টাকা আয় করতে হবে, যেটা হলো উপায় বা মিনস। কিন্তু কোম্পানি যখন বড় হতে শুরু করলো, ইনভেস্টররা এলো, তখন পুরো সিনারিওটা রিভার্স হয়ে গেল। মানে টাকা আয় করাটাই তখন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো। এক্স্যাক্টলি। তখন জুতো বানানোটা হয়ে গেল জাস্ট একটা মার্কেটিং স্লোগান। তারা জুতোর কোয়ালিটি নিয়ে আর ভাবছে না, সস্তা মাল মশলা ব্যবহার করছে, আর বাজেটের বড় অংশ খরচ করছে বিশাল সব বিজ্ঞাপনে, সেলিব্রিটি এন্ডোর্সমেন্টে। তারা মানুষকে কনভিন্স করতে চাইছে যে তাদের জুতো পরলেই মানুষ সাকসেসফুল হয়ে যাবে, অথচ জুতোর তলা হয়তো এক সপ্তাহেই ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, আর রাজনীতির ক্ষেত্রেও হুবহু এই ঘটনাটাই ঘটে। শুরুতে একটা পলিটিক্যাল পার্টির লক্ষ্য থাকে নাগরিক অধিকার রক্ষা করা বা উন্নয়ন, আর ক্ষমতা হলো সেটা করার একটা উপায়। কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতা ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারা তখন জনগণের অধিকারের কথাগুলো হয়ে যায় ওই জুতোর কোম্পানির ফেক মার্কেটিং স্লোগানের মতো। তারা পলিসির চেয়ে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আর অপোজিশনকে অ্যাটাক করার দিকেই সব ফোকাস দেয়। আর সাধারণ মানুষ কিন্তু এই হিপোক্রেসি বা ভণ্ডামিটা খুব ভালোভাবে ধরতে পারে। তারা বুঝতে পারে যে তাদের ইমোশনসগুলোকে জাস্ট পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হচ্ছে, আর ঠিক এই কারণেই পুরো পলিটিক্যাল সিস্টেমের উপর থেকে তাদের বিশ্বাসটা উঠে যায়। হ্যাঁ, তারা দেখে একদিকে এক দল আছে যারা কেবল প্রাণহীন ডেটা নিয়ে পড়ে থাকে, গ্রাউন্ড রিয়ালিটির সাথে যাদের কোনো কানেকশন নেই, আর অন্যদিকে আরেক দল আছে যারা পাওয়ারের জন্য যে কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে। এই যে দুটো অপশন, হয় প্রাণহীন সত্য, নয়তো তথ্যহীন আগ্রাসী ক্ষমতা, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার যে একটা বাধ্যবাধকতা বা বাইনারি তৈরি করা হয়েছে, এটা সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বা মিথ্যা বাধ্যবাধকতাকে পুরোপুরি রিজেক্ট করা, রাজনীতিকে কেবল বর্তমান সিস্টেম টিকিয়ে রাখার বা অপোনেন্টকে ধ্বংস করার খেলা হিসেবে দেখলে চলবে না। আমাদের তাহলে ফিরে যেতে হবে সেই গ্র্যান্ড পলিটিক্স বা মহৎ রাজনীতিতে, পেটি পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। একদম। আর এই গ্র্যান্ড পলিটিক্সের মূল টার্গেট হল সমাজে একটা নতুন কালচারাল ভাইটালিটি বা সাংস্কৃতিক প্রাণশক্তি ফিরিয়ে আনা। প্রাচীন গ্রিকদের কথা ভাবলে এটা খুব ক্লিয়ার হয়। হ্যাঁ, গ্রিকরা তো প্লেগ, যুদ্ধ বা ভূমিকম্পের মতো রিয়েলিটিকে অস্বীকার করেনি। না, করেনি। তারা এই নির্মম বাস্তবতাকে স্প্রেডশিট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেনি, আবার সস্তা স্লোগান দিয়ে ইগনোরও করেনি। বরং তারা আর্ট, ট্র্যাজেডি আর মিথের মাধ্যমে ওই স্ট্রাগলটাকে একটা মহৎ রূপ দিয়েছিল। তারা জীবনের কষ্টকে মহিমান্বিত করেছিল, গ্লোরিফাই করেছিল, যার ফলে মানুষের বেঁচে থাকার একটা গভীর মিনিং তৈরি হয়েছিল। ঠিক, আমাদের বর্তমান সমাজেও ঠিক সেরকমই একটা নতুন ন্যারেটিভ দরকার। এমন একটা গল্প যা বাস্তবের ডেটার প্রতি অনেস্ট থাকবে, কিন্তু একই সাথে মানুষের আকাঙ্ক্ষা আর ইমোশনের সাথেও যুক্ত হবে। কেবল কোনো মতে সার্ভাইভ করা নয়, বরং নতুন ভাবনার মাধ্যমে সমাজকে ভেতর থেকে রিভাইভ করাটাই হলো আসল কালচারাল ট্রান্সফিগারেশন। এই প্রাণহীন সত্য আর আগ্রাসী মিথ্যের ঘেরাটোপ থেকে বেরোতে গেলে আমাদের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে ভাবতে হবে। একদম। আমাদের এমন একটা ফ্রেমওয়ার্ক দরকার যা শুধু প্রবলেম সলভ করবে না, মানুষকে নতুন করে ইন্সপায়ার করবে। আর এখানেই একটা দারুণ ব্যাপার হলো, হয়তো আগামী দিনের এই কাঙ্ক্ষিত কালচারাল ট্রান্সফিগারেশনটা কোনো রাজনৈতিক ব্যালট বক্স বা পার্লামেন্টের ভোটাভুটি থেকে আসবেই না। রাইট। হয়তো প্রচলিত এই শাসন ব্যবস্থার সীমানাকে পুরোপুরি বাইপাস করে নতুন কোনো প্রযুক্তিগত বিকেন্দ্রীকরণ বা টেকনোলজিক্যাল ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে মানুষ নিজেদের সংগঠিত করবে। যেমনটা আমরা ওপেন সোর্স কমিউনিটির ক্ষেত্রে দেখি, যেখানে কোনো সেন্ট্রাল পাওয়ার ছাড়াই মানুষ একসাথে মিলে বড় বড় প্রবলেম সলভ করছে। হয়তো ভবিষ্যতের পরিবর্তন জন্ম নেবে শিল্পের কোনো নতুন ধারায়, অথবা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত সামাজিক উদ্যোগে, যা রাষ্ট্র ব্যবস্থার বাইরে গিয়ে মানুষের আত্মবিকাশের এক সম্পূর্ণ নতুন সংজ্ঞা তৈরি করবে। আর সেই নতুন স্পন্দনই হয়তো সভ্যতার এই পতনশীল বাইনারিকে চিরতরে অপ্রাসঙ্গিক করে দেবে।